কংগ্রেচুলেশন এনসিপিকে। তাদের অ্যাচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা, সেই পথযাত্রার যে প্রাথমিক অ্যাচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে। আবারও ইউনূসের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে 11 আগস্ট। তার আগে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের সাবেক এই মন্ত্রী। অভিযোগ করেছেন বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হলেও এ নিয়ে তিনি বা তার আইনজীবী কিছুই জানেন না। দর্শক, চারিদিক থেকে যে আশঙ্কা করা হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে, যে কোনো পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমে নির্বাচন কার্যক্রম পিছিয়ে যাওয়া কিংবা পিছিয়ে দেওয়ার যে তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনা বাস্তবতায় রূপ নিতে পারে, সেরকম কানাঘুষা যখন চলছে, এবং কানাঘুষা না একেবারে ওপেনলি আলোচনা যখন চলছে, তখন সেই বাস্তবতা বোধহয় এবার আমরা দেখতে শুরু করলাম। 5 আগস্টের পরবর্তী সময়ও জাতিসংঘ থেকে বলা হয়েছে 15 আগস্ট পর্যন্ত 2024 সালে আন্দোলন, জুলাই আগস্টে যা আন্দোলন হয়েছে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 1500 মতো মানুষ হত্যা হয়েছে। নির্বাচন, হ্যাঁ, শখের নির্বাচন, শখের একটা ব্যাপার, তাই না? নির্বাচন করতে হবে, নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, যেহেতু ভিডিও অনেক কয়েকটি, তাই ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না, সরাসরি ভিডিওতে চলে যাব। আরেকটি কথা, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। টানা চতুর্থবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। কিয়ার স্টারমার নেতৃত্বে লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা আসার পর টিউলিপ সিদ্দিককে নিজের নতুন মন্ত্রিসভায় সিটি মিনিস্টারের পদে বসিয়েছিলেন স্টারমার। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতরা রাজনীতিতে এসে এমপি হলেও মন্ত্রিসভায় বাংলাদেশিদের প্রথম ফুলটি টিউলিপের মাধ্যমে ফুটেছিল। গত বছর জুনে যুক্তরাজ্যে ভোটের পর টিউলিপ তখন যেন উঠছিলেন, কিন্তু 2 মাস না যেতেই তার জন্য দুঃসংবাদ আসে দেশ থেকে, যখন তিনি জানতে পারেন বাংলাদেশে তার খালা শেখ হাসিনার পতন ঘটেছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন তার সাথে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা। 42 বছর বয়সী টিউলিপ 1 যুগ আগে যুক্তরাজ্যে লেবার পার্টিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন সময় বলেছিলেন তার রাজনীতিতে আসার প্রেরণা খালা শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি বাংলাদেশের বিষয় বলে যুক্তরাজ্যে স্বস্তিতে থাকতে চেয়েছিলেন টিউলিপ, কিন্তু তা হয়নি। খালার সঙ্গে টিউলিপের ভাগ্যাকাশেও নেমে আসে কালো মেঘ। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে নামে। তাতে দেশের ভেতরে বাইরে থাকা শেখ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে যেন তেন ভাবে অভিযোগ দায়েরের চেষ্টা করে। টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তুলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ প্রকাশ করতে থাকে। ব্রিটিশ দৈনিকগুলোতে নানা ধরনের খবর প্রকাশিত হয়। টিউলিপ তখন ছিলেন সিটি মিনিস্টার, তার দায়িত্ব ছিল আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ। যুক্তরাজ্যের বিরোধী শিবির থেকে পদত্যাগের তখন দাবি ওঠে। গত জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তখন তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। সমালোচনার মুখে তিনি নিজেকে সঁপে দেন যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লরি ম্যাগনাসের কাছে। ম্যাগনাস তদন্তে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কিংবা মন্ত্রীর আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। অনেকটা রিলিফ পান তিনি। তবে ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টারমারকে দেওয়া চিঠিতে একটি আশঙ্কার কথা লিখেছিলেন। বলেছিলেন বাংলাদেশে তার পরিবারের কারণে টিউলিপ সম্মানহানির ঝুঁকিতে রয়েছেন। টিউলিপ মনে করছেন ম্যাগনাসের সেই আশঙ্কাই সত্যি হলো। পারিবারিক সম্পর্কের কারণে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে। হয়েছেন দ্বন্দ্বের বলি। সেই দ্বন্দ্বটা বাংলাদেশের সাবেক ও বর্তমান শাসকের মধ্যে। বলেছেন অধ্যাপক ইউনূস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তার কোলাটারাল ড্যামেজ হয়েছে, মানে যে ড্যামেজে তার কোনো হাত নেই, যেমনটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হাত থাকার সুযোগ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার পর ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক। প্লট দুর্নীতির মামলায় এরই মধ্যে অভিযোগ গঠনের পর 11 আগস্ট বিচার শুরুর দিন ঠিক হয়েছে। তার ঠিক একদিন আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বললেন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার তিনি, যেটি তার জীবনকে উল্টে দিয়েছে। শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বঙ্গবন্ধুর এই নাতনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের ভুল কাজের খেসারত তাকে দিতে হচ্ছে। মন্ত্রিত্ব ছাড়লেও হ্যাম্পস্টেড ও হাইগেট আসনে লেবার পার্টির এমপি পদে এখনো রয়েছেন টিউলিপ। ফলে তার রাজনীতির অভিযাত্রা একটি ধাক্কা এলেও তার থেমে যায়নি এখনো। বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে যে বিচার কাজ শুরু হচ্ছে, তাতে যদি টিউলিপ দোষী সাব্যস্ত হন, তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধরে আনতে পারবে টিউলিপকে? টিউলিপ গার্ডিয়ানের এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দিয়েছেন অধ্যাপক ইউনূস সরকারের এমন কাজে তিনি মোটেই বিচলিত নন, শঙ্কিত নন। কারণ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দী কিংবা আসামি বিনিময় চুক্তি নেই।
প্লট দুর্নীতির যে মামলায় 11ই আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে তা অযৌক্তিক বলে উড়িয়ে দেন যুক্তরাজ্যের এই আইন প্রণেতা। তিনি জানিয়েছেন ব্রিটিশ আইনি পরামর্শক হুগো কিতের কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন, কিন্তু তার আইনজীবীদের কাছে কোনো সমন যায়নি। টিউলিপ সিদ্দিক তার পরিস্থিতি বোঝানোর জন্য বলেছেন, আমি বিদেশের একটি সাজানো বিচারের জন্য কয়েকদিন দূরত্বে আছি, কিন্তু এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। আমার মনে হচ্ছে আমি এই কাফিস্কের দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি, যেখানে আমাকে বিচারের আওতায় আনা হয়েছে, অথচ আমি সত্যিই জানি না অভিযোগগুলো কি এবং কি বিচার হচ্ছে। প্রশ্ন হলো, এই কাফিস্কের দুঃস্বপ্ন কি? কেনই বা টিউলিপ সিদ্দিক এটি ব্যবহার করেছেন? বিশ্ব সাহিত্যের প্রধান চিরায়ত লেখকদের একজন হলেন ফ্রান্স কাফকা। কাফকা তার লেখাগুলোতে এমন একটি দুঃস্বপ্নের জগতের বর্ণনা করতেন যেখানে চরিত্ররা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এক অসম্ভব ও ভীতিপ্রদ পরিস্থিতির শিকার হয়। তার লেখার এই বৈশিষ্ট্যই কাফিস্কেক শব্দটির জন্ম দিয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির ঘটনায় দুদক 3টি মামলা করেছে টিউলিপের বিরুদ্ধে, যদিও টিউলিপের নামে কোনো প্লট নেওয়া হয়নি। দুদকের অভিযোগ হলো, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে মা, বোন, ভাইয়ের নামে প্লটগুলো লিখিয়ে নিয়েছেন। এই মামলা দায়েরের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন টিউলিপ। তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন তারা চিঠি পেয়েছেন, তবে বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যদিও রাশিয়ান সরকারের চাপে পড়ে এ নিয়ে আর কোনো উচ্চ বাচ্য করেনি অধ্যাপক ইউনূসের প্রশাসন। রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। 2013 সালে মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপ ছিলেন। টিউলিপ বরাবরই দাবি করেছেন ওই সফরে তিনি লন্ডন থেকে খালা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। ব্রিটিশ সরকার ও প্রশাসন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রমাণ পায়নি। সেদিক থেকে নিশ্চিন্ত টিউলিপ সিদ্দিক। এমনকি টিউলিপের পদত্যাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চিঠিতে লিখেছিলেন টিউলিপ আবার ফিরতে পারেন আগের ভূমিকায়। গার্ডিয়ানের খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছুটা। বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সে সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের কিছুই জানানো হয়নি। টিউলিপ এই অভিযোগটি অনেকদিন ধরে করে আসলেও দুদক বা ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন গা করা হয়নি। কংগ্রেচুলেশন এনসিপি কে। তাদের অ্যাচিভমেন্টটা অবশ্যই তাদের যে রাজনৈতিক পথযাত্রা, সেই পথযাত্রার যে প্রাথমিক অ্যাচিভমেন্ট সেটা তারা পেয়ে গেছে। আমরা আশা করি দলটি সামনের দিকে আরো ভালো কিছু করবে। দেখেন, বাংলাদেশে রাজনৈতিক দল আসলে জরুরি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, মোটামুটি এই 4টা দলের উপর বাংলাদেশের একটা মানে আমজনতা, আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টিংও আছি, আমরা ভাবি যে আমাদের দেশটা কেন ইউরোপ আমেরিকার মতো হয় না, আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কেন পরিবর্তন হয় না, কেন ঘোষ, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এগুলো থেকে আসলে বের হইয়া সিনেমাটিক স্টাইলে অথবা ইউরোপ আমেরিকার মতন আমাদের প্রশাসনগুলো কেন কাজ করে না? কিন্তু করবে কারা? আমি আপনি যখন কথা বলছি, রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা। তো রাজনীতিবিদরা যতক্ষণ ভালো মানুষ না হবেন, যতক্ষণ পরিচ্ছন্ন না হবেন, যতক্ষণ লোভের বশবর্তী থেকে বের হইতে না পারবেন, যতক্ষণ চাঁদাবাজির মেন্টালিটি তৈরি না, মানে এগুলো থেকে বের হইতে না পারবে, ততক্ষণ ভালো কিছু হবে না। তো এরকম অনেক আশা নিয়ে এনসিপির প্রতি মানুষ আশাবাদ ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে উল্টো। তারপরেও এনসিপির কিছু নেতা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, তাসনিম, যারা এই কয়েকটা ক্যারেক্টার আছে, আমার কাছে মনে হয় এরা একটু ডিফারেন্ট। কিন্তু ইতিমধ্যে নাহিদ বিতর্কিত হয়ে গেছে, তার এপিএস এর কারণে আসিফ মাহমুদ বিতর্কিত হয়ে গেছে, মাহফুজ বিতর্কিত হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার সার্জিস বিতর্কিত হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, তাসনিম, যারা এই দুইজন মোটামুটি আমার কাছে মনে হয় সব দিক থেকে ঠিক আছে। যাই হোক, এখন খুশির খবরটা হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচন করার জন্য প্রথমত তাদেরকে দল হিসেবে নিবন্ধন পাইতে হবে, তাই না? আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এর আগেই দল হিসাবে নিবন্ধনের যে প্রাথমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে দলের নেতাকর্মীদের আনন্দের বার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তবে এই দেশের মানুষের মধ্যে ওই যে চিরাচরিত ট্রেডিশন যে এনসিপি কি নিবন্ধন পাইতো না, এটা একটা কথা। একটা দল যদি নিবন্ধন পায় সেটা এনসিপি হবে, বাট এনসিপি তাদের যোগ্যতা দিয়ে পাইছে, এটা হচ্ছে বাস্তবতা। তো দলটির এমন ঘোষণার মানে অ্যাচিভমেন্টের পর আক্তার হোসেন বলছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের যে পরীক্ষা হয় সেটাতে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সারা দেশের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে, সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল। তবে এর মধ্যেই গতকালকে দেখলাম চট্টগ্রাম বন্দরে আবার চাঁদাবাজি চলছে এনসিপির একজন সমন্বয়ক বা একজন নেতা। এই বিষয়গুলা ওই যে প্রথমেই বললাম যে মানুষ যে জায়গা থেকে নতুন একটা কিছু চাইছে, বিপিনুর একসময় চাইছে, এখন দেখেন বিপিনুরের বিকাশ নূর আর এই যে সকালে একটা বলে বিকালে একটা বলে, মোটামুটি আউট অফ মার্কেট। তো কয়েকজন আছে তারা কথা বলেন, কিন্তু বেসিক্যালি একটা দল হিসাবে একজন মানুষের জনপ্রিয়তা, যেমন এবি পার্টিতে ব্যারিস্টার ফুয়াদ, তার যে জনপ্রিয়তা, এর বাইরে আপনি ওই লেভেলের জনপ্রিয়তা এখানে কারো পাবেন না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। আবার ধরেন আন্দালিব রহমান পার্থ, তিনার যে দলটা, তিনি যে জনপ্রিয়তা আছেন দলের বাকিদেরকে আমি ভালো করে চিনিও না। তো এনসিপিও আপনার এখানে বেশ কয়েকজন ব্যক্তি, এর মধ্যে সদস্য সচিব যিনি আছেন বা এর পাশাপাশি আক্তার, তিনিও যথেষ্ট পজিটিভ একটা ফিডব্যাক আছেন, তার বিরুদ্ধে এখন কোনো এই পর্যন্ত আমরা কোনো কিছু আসলে শুনি নাই, ভালো মন্দ মিলাইয়া আছে।
তবে বাংলাদেশে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে নতুন যে রাজনৈতিক দল হিসাবে এনসিপির প্রতি আমাদের আশা প্রত্যাশা যে এই যে চাঁদাবাজি, আবার ধরেন যে তুষার নীলা ইস্টাফিলের বিভিন্ন কি বলা যে কেলেঙ্কারিজনক চ্যাপ্টার, এগুলো কিন্তু দলটির ভাবমূর্তি নষ্ট করছে। আবার দলটির ঊর্ধ্বতন নেতারাও অনেক সময় বয়স কম, অনেক জুনিয়র আমাদের, তো সেই জায়গা থেকে তাদের কিছু কিছু কর্মকাণ্ড, তাদের কিছু কিছু সিদ্ধান্ত আসলে দলটির জন্য নেগেটিভ হয়ে গেছে। যেমন 5ই আগস্ট কক্সবাজার ভ্রমণ, তো এরকম প্লাস মাইনাস আছে। তারপরও সর্বোপরি দল হিসাবে বাংলাদেশে নতুন একটা শক্তি থাকা জরুরি, যেন আমাদের যে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা টেনশন থাকে যে না, আমরা যা খুশি তাই করতে পারবো না, থামানোর জন্য একটা গোষ্ঠী আছে। আর এই গোষ্ঠীটা বর্তমানে হচ্ছে এনসিপি। বিএনপিও এখন এনসিপি রে গণতে হয়। এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে সরকার গঠনের পর কতটুকু গণবে জানি না, তবে মিনিমাম লেভেলে গণবে। আবার এমন হতে পারে এনসিপি বিএনপি কানেক্ট হইয়া জোট বাইথা আবার নির্বাচনও করতে পারে। বাংলাদেশে সবকিছুই সম্ভব। তবে এনসিপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা আছে। ওই যে একদিন আমি বলছিলাম, একটা কলেজে পড়ুয়া ছেলের সিগারেট খাওয়া আর মাদ্রাসা থেকে পাশ করা একটা হাফেজ ছেলের সিগারেট খাওয়াতে অপরাধ একই, সিগারেট খেয়েছে, কিন্তু দৃষ্টিগত ভাইরাল ইস্যু হয়ে যায় যখন টুপি পরে পাঞ্জাবি পরে আপনি খাচ্ছেন, কারণ এই ড্রেসটার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট কাজ করে। পিআর পদ্ধতিতে যদি নিম্নকক্ষের নির্বাচন না হয়, অর্থাৎ সরাসরি সংসদ নির্বাচন যেটা, সেই নির্বাচনটা যদি পিআর পদ্ধতিতে না হয় তাহলে আন্দোলনের ঘোষণা দিয়েছে জামাত ইসলাম। আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে তারা এই ঘোষণা দিল। এই ঘোষণার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যম সেই ব্যাপারটাকেই শিরোনাম করেছে। শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে নিম্নকক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে আন্দোলনে যাবে জামাত। অর্থাৎ এখানে কোনো এক্সক্লেমেটরি চিহ্ন নেই, কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, সরাসরি এটা সিদ্ধান্ত, জামাতের সিদ্ধান্ত, তারা আন্দোলনে যাবে। জামাত নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে চায়, যদিও উচ্চকক্ষ হবে কিনা সেটা পরবর্তী সংসদের পাশ হওয়ার ব্যাপার। এই মানে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তই যে সেটা বাস্তবায়িত হয়ে গেল সেটা নয়। পরবর্তী সংসদ যদি উচ্চকক্ষের ব্যাপারটা পাশ না করে তাহলে সেই উচ্চকক্ষের অস্তিত্ব আমরা দেখতে পাবো না। সেরকম একটা পরিস্থিতিতে সংসদ নির্বাচন, যে 300 আসনে সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা সরাসরি পিআর পদ্ধতিতে হতে হবে। এই দাবি কি শুধু জামাতের? এই দাবি শুধু জামাতের নয়, এনসিপির দাবি, ইসলামী আন্দোলন সহ ইসলামিক, এনসিপিকে কেন্দ্র করে ইসলামিক যে রাজনৈতিক দল যারা ধর্মকে এক ধরনের পুঁজি করে রাজনীতি করে, সেই রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য আমরা দেখছি। তাদের সবারই এক সুর, সেই সুরটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে মজার একটা তত্ত্ব আলোচনা হচ্ছে। সাধারণত তো পিআর পদ্ধতির নির্বাচনের এই প্রসঙ্গটা বিশ্ব দরবারে যখন আসে বিভিন্ন দেশে প্রথমে, তখন যে কারণে এই তত্ত্বটা এসেছিল সেটা হচ্ছে যে সেই দেশের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী তারা যেন পিছিয়ে পড়ে না থাকে, তারা যেন সুযোগ পায়, সংসদে আসার সুযোগ পায়, তাদের যেন প্রতিনিধিত্ব তৈরি হতে পারে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন মূল ধারায় যুক্ত হতে পারে। সেই কারণে পিআর পদ্ধতির প্রচলনের ইতিহাস রয়েছে। সেখানেই আলোচনা হচ্ছে যে এখন যারা বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে, ধরে নেওয়া যাক যে জামাত ইসলাম কি তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী? এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ দিতে হবে, তারা বিশেষ একটা সুযোগ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে, ব্যাপারটা কি সেটা? মানে জামাত ইসলাম কিংবা এনসিপি কিংবা ইসলামী আন্দোলন তারা কি নিজেদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে একটা সুযোগ নিতে চায়, নাকি পিআর পদ্ধতির কথা বলে যে রাজনৈতিক দলগুলোর আদতে সংসদে আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই, তারা সারা দেশের ভোট কুড়িয়ে যদি 1% কিংবা 1% না, যদি 0.33% ভোট জোগাড় করতে পারে, 0.33% ভোট জোগাড় করতে পারলে সেই দল সংসদে একটা আসন লাভ করতে পারবে। সেটা হয়তো অনেক দলের জন্যই সম্ভবপর হবে। সেই ক্ষেত্রে তারা একটা প্রতিনিধিত্ব পাবে। তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে কি তারা এই প্রতিনিধিত্ব চায়? যদি তাই চায় তাহলে রাজনীতিতে তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব তো প্রশ্নের মুখে পড়বে। সেই আলোচনাটাও অনেকে করছেন। এখন জামাত যখন আন্দোলনের ঘোষণা দিল তখন নিশ্চিত করেই এনসিপিও সেই পথে যাবে, ইসলামী আন্দোলনও সেই পথে যাবে। যখন এই জোটের একটা আন্দোলন তৈরি হবে তখন সরকার কি করবে? তখনও কি সরকার তাদের ঘোষণা মতো ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে যাবে? মোটামুটি শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির 12 তারিখে হয়তো নির্বাচন হতে পারে। সেই নির্বাচনের ডেট কি বজায় থাকবে, নাকি নির্বাচন পিছিয়ে যাবে? এবং নির্বাচন যেন পিছিয়ে যায় তারই একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এটা। এভাবে নানাভাবে আন্দোলনের সূত্রপাত করে নির্বাচন পিছিয়ে দেয়া, এবং বিভিন্ন জায়গায় বিশ্লেষকরা যে আলোচনাটা করতে চাইছেন আদতে, যে সরকারের ভেতরে এবং সরকারের বাইরে যারা মনে করছে যে প্রফেসর ইউনূসের সরকার থাকলে তারা নানাভাবে সুবিধা ভোগ করতে
করছে, তারা সুবিধাভোগী, নানা সুযোগ তারা নিচ্ছে, ক্ষমতায় থেকে ক্ষমতা উপভোগ করছে, ক্ষমতায় না থেকেও এক ধরনের ক্ষমতা উপভোগ করছে, তারা নির্বাচন হোক এটা চাইবে না, এটাই স্বাভাবিক। সুতরাং যতদিন নির্বাচন না হয়, যতদিন প্রফেসর ইউনূসের এই সরকার থাকে, ততই তাদের লাভ। সেই তত্ত্বের দিকে ব্যাপারগুলো এগিয়ে যাচ্ছে। সেই তত্ত্বের দিকে যখন ব্যাপারগুলো এগিয়ে যাচ্ছে, তখন কি প্রসঙ্গ আসছে যে নির্বাচন কেন্দ্রিক যে গ্রহণযোগ্যতার প্রশ্ন। এখন যদি সরকার মনে করে যে জামাত আন্দোলন করছে, এনসিপি আন্দোলন করছে, ইসলামী আন্দোলন করছে, তাদেরকে বাদ দিয়ে আমি নির্বাচন করব, তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? নির্বাচন ডাবল অগ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য তো হওয়ার প্রশ্নই আসে না। একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে সরকার, সেই পদ্ধতি প্রশ্নের জন্ম দেবে এবং মারাত্মক প্রশ্নের জন্ম দেবে আন্তর্জাতিক অঙ্গনে। একতরফা নির্বাচন করলে, যে একতরফা নির্বাচন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সব থেকে বেশি সমালোচিত হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতনেরও অন্যতম বড় কারণ একতরফা নির্বাচন পরপর 3টা করা। তো একতরফা নির্বাচন যে কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারে না, সেটা কিন্তু প্রমাণিত। সুতরাং এই একতরফা নির্বাচনের মাধ্যমে যারাই সরকারে যাবে তারাই কিন্তু বিপদগ্রস্ত হবে। সুতরাং সেই বিপদের মধ্যে আগামী সরকারে যাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে তারাও পড়তে চাইবে না। আওয়ামী লীগ প্রশ্নে সরকারের অবস্থান মোটামুটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে না। সেই ক্ষেত্রে আবার সম্প্রতি এই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দেশ টিভি একটা বড় টকশোয়ের আয়োজন করেছিল, অনেক অতিথি নিয়ে এসে আয়োজন করেছিল। সেখানে নানা প্রশ্ন উঠেছে। নানা প্রশ্নের মধ্যে একটা তত্ত্ব এসেছে যে আওয়ামী লীগকে নির্বাচন কেন করতে দেওয়া হবে? আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ চোর ডাকাত, রাহাজানি করেছে, আওয়ামী লীগকে দল হিসেবে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। তাহলে আওয়ামী লীগের যারা ভোটার, সেখানে আলোচিত হলো যে 2001 সালে আওয়ামী লীগের সব থেকে খারাপ রেজাল্ট যে ভোটে হয়েছিল, সেই ভোটেও যে অবস্থাটা দাঁড়িয়েছিল, সেখানেও আওয়ামী লীগ 2,28,00,000-এর বেশি সারা দেশে ভোট পেয়েছিল। তো সব থেকে খারাপ সময় গিয়েছে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগ সব থেকে খারাপ রেজাল্ট করেছিল, সেই সময়ও 2,28,00,000 যদি ভোট তারা পায়, তাহলে 2001-এর পরে আজকে 2025 ভোটারের সংখ্যা বেড়েছে অনেক। এই বাস্তবতা যদি আওয়ামী লীগকে এখন অপেক্ষাকৃত আরো অনেক বেশি দুর্বল ভাবা হয়, তাহলে ভোটার সংখ্যা বাড়ার ইকুয়েশন সহ সব মিলিয়ে এখনো তো 2 কোটি ভোট তাদের নিশ্চিত করেই রয়েছে। তো এটা মিনিমাম একটা সংখ্যা বলা গেল যে 2 কোটি ভোট তো রয়েছে। 2 কোটি ভোটের মধ্যে যদি আমি অর্ধেক ভোটও হিসাব করি, 1 কোটি কিংবা 1.5 কোটি ভোট, সেই ভোটটা তো আওয়ামী লীগের একেবারে ভোট ব্যাংক, যারা জন্মের পর থেকে কখনো নৌকা মার্কায় ছাড়া কোনো মার্কায় ভোট দেয়নি। তাহলে তারা আগামী নির্বাচনে কোন মার্কায় ভোট দেবে? তারা ভোট বঞ্চিত হবে, তাদের জন্য মার্কা থাকবে না। সুতরাং একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই আলোচনা, সেই তত্ত্ব উপস্থাপনের চেষ্টা করেছেন আলোচকরা অনেকেই। আবার আওয়ামী লীগকে কেন সুযোগ দেওয়া হবে, তখনই এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র নির্বাচন করবে। স্বতন্ত্র নির্বাচন করে সারা দেশে তাদের যদি এত বেশি হ্যাডাম থাকে, তাহলে সারা দেশে তারা প্রমাণ করে দেবে যে স্বতন্ত্র প্রার্থী দিয়েও তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল এবং স্বতন্ত্ররা মিলে সরকার গঠন করে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। সো তাদের তো সুযোগ রয়েছেই। সেই আলোচনা যখন সূত্রপাত করার চেষ্টা করেছেন কেউ, তখন আবার যুক্তি হিসেবে যেটা এসেছে যে স্বতন্ত্র নির্বাচন করতে যারা যাবে, তাদের যদি পূর্ব পরিচিতি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পরিচিতি থাকে, তাহলে তাকেও যে জেল জুলুমের শিকার হতে হবে না তার গ্যারেন্টি কি? স্বতন্ত্র প্রার্থীকেও যে এই সরকার জেলে ভরছে, তার একটা উদাহরণ তো ব্যারিস্টার সুমন তো স্বতন্ত্র এমপি, তাকে কেন জেলে ভরা হলো? তাহলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দোষ করেছে। ব্যারিস্টার সুমন 2024-এর যে 7 জানুয়ারি নির্বাচন প্রথমবারের মতো নির্বাচিত এবং একজন ডাকসাইটে মন্ত্রীকে, আওয়ামী লীগের মন্ত্রীকে হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন, তাকে কেন জেলে ভরা হলো? তখন আবার পাল্টা প্রসঙ্গ এসেছে যে ব্যারিস্টার সুমন জুলাই আন্দোলনের সময় যুবলীগের হয়ে খুবই বাজে অবস্থান নিয়েছেন, জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যুবলীগের হয়ে কথা বলেছেন। সেই যুক্তির আবার পাল্টা যুক্তি হিসেবে এসেছে, যদি তাই হয়, ব্যারিস্টার সুমন যদি যুবলীগের হয়ে কথা বলে ভুল করে থাকেন, অপরাধ করে থাকেন, তাহলে সার্জিস আলমরা কদিন আগেও 2024-এর মে মাসেও তো ছাত্রলীগের হয়ে কথা বলেছেন, বঙ্গবন্ধুর হয়ে কথা বলেছেন, তাহলে একই অপরাধে তো তাদেরও দোষী হওয়ার কথা। এরকম নানা আলোচনা যখন সমাজে প্রচলিত, আবার এই সরকারের যে বিচার প্রক্রিয়া, জুলাইয়ের শহীদের সংখ্যা, জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘের যে 1400 জন মারা গেছে, সেই 1400 জন মারা যাওয়ার যে রিপোর্ট, সেখানে 15ই আগস্ট পর্যন্ত বলা হয়েছিল যে 1400 জন হতাহতের ঘটনা ঘটেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ একটা কথা ছিল, সেটা হচ্ছে যে বহু হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিশোধ পরায়ণ হত্যাকাণ্ড। অর্থাৎ 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলো সবই প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধের নেশায় হত্যাকাণ্ডগুলো
ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের কথা জাতিসংঘ বলেছে। তাহলে মানে একটা এই সমাজে, বাংলাদেশের সমাজে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড তো বৈধ নয়। আপনি আমার উপরে প্রতিশোধ নেবেন, প্রতিশোধ নিতে আপনি আমাকে হত্যা করবেন, এই আইন তো নেই। আপনাকে এই আইনে মানে সাজা দেওয়া হবে না, এরকম আইন তো বাংলাদেশে নেই। সুতরাং সেই দিকে সরকার যাচ্ছে না। সরকার একপাক্ষিকভাবে আলোচনা করছে, একপাক্ষিকভাবে কর্মকাণ্ড করছে। এরকম আলোচনাও সেই বিশেষ টক শোতে উঠে এসেছে। যখন এরকম নানা আলোচনা উঠে আসছে, তখন সরকারের পক্ষে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন খুব বেশি প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা পূরণ করতে আদতে পারবে কিনা সরকার, সেই ব্যাপারে ধোঁয়াশার সৃষ্টি হয়ে গেল এবং আমার মনে হয় যে নির্বাচনের আকাশে কালো মেঘ জমে গেল। এখন উভয় সংকট সরকারের। আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন যেমন সম্ভব না, সেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুব কম। আবার যারা জুলাইয়ের স্টেক হোল্ডার, তাদের মধ্যে যে বিভাজন, পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে নানাভাবে তাদের পক্ষে যে বিভাজন, সেই বিভাজনের মধ্য দিয়ে যদি একটা পক্ষ আন্দোলনে যায় কিংবা নির্বাচন বর্জন করে, সেই নির্বাচন অনুষ্ঠান আরও বড় বিতর্কের জন্ম দেবে। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেই ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং জেনেছেন। যদি আপনাদের কিছু বলার থাকে এখান থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।